ওকে, তাহলে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে একেবারে প্রথম যে কোথায় আসলে এটা ডিলিট করে দিই। একেবারে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর ছিল এটার মধ্যে যে প্রথম নিয়মটা আছে যে দশমিক হতে অন্য পদ্ধতি, যে একটা দশমিক সংখ্যা কিভাবে অন্য কোনো পদ্ধতিতে রূপান্তর করা যায় সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো এটার নাম দিলাম হচ্ছে আমি দশমিক হতে অন্য পদ্ধতি। আজকে শীতটা খুব বেশি, অসম্ভব ঠান্ডা লাগতেছে, পায়ের মধ্যে একেবারে প্রচুর ঠান্ডা লাগতেছে। আচ্ছা, মনে করো আমার কাছে একটা সংখ্যা আছে, আমি লিখলাম হচ্ছে 5-57, তারপরে এখানে লিখলাম হচ্ছে 7-5, ব্র্যাকেট দিয়ে যদি আমি এখানে 10 লিখি, তার মানে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। এই যে একটা অংশ, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে পূর্ণাংশ। আর এই অংশটাকে বলি হচ্ছে আমরা ভগ্নাংশ বলি। ভগ্নাংশ। আর এই চিহ্নটাকে আমরা কি বলি? নামটা জানো এটার? রেডিক্স পয়েন্ট। এটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। তোমাদেরকে আমি এগুলো পড়াইছি আগে কোনদিন? জি না আচ্ছা, এই চিহ্নটাকে বলি আমরা রেডিক্স পয়েন্ট। তারপরে রেডিক্স পয়েন্টের বাঁ পাশের যেটা থাকবে সেটাকে বলবো পূর্ণাংশ, আর ডান পাশেরটাকে বলবো হচ্ছে ভগ্নাংশ। এই যে নিয়মটা আছে, নিয়মটা মূলত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পূর্ণাংশের জন্য, একটা হচ্ছে ভগ্নাংশের জন্য। আমরা প্রথমেই সিলেক্ট করে নিই যেহেতু অন্য পদ্ধতিতে যাব, আমরা কোন পদ্ধতিতে যাব? আপাতত একটা পদ্ধতি আমরা সিলেক্ট করে নিলাম। কোনটাতে যাচ্ছি আমরা তাহলে একটু বলো তো দেখি। অক্টাল। আমরা বাইনারিতে যাচ্ছি কারণ এখানে 2 লেখা আছে। 2 লেখা মানে কি? বাইনারি, ঠিক না? 2 মানে বাইনারি, 8 মানে অক্টাল, অক্টাল, আর 16 মানে হেক্সাডেসিমাল। হেক্সা। এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে, মানে দশমিক দেওয়া থাকবে, অন্য পদ্ধতিতে যাব। প্রথমটা অংশ হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে, তাহলে আমি এটা লিখলাম হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে। আচ্ছা, পূর্ণাংশের ক্ষেত্রে আমার প্রথম সংখ্যাটা হচ্ছে 57। পূর্ণাংশটা হচ্ছে কি 57। এইটাকে আমি করব ভাগ, কাকে দিয়ে? যেই পদ্ধতিতে আমি যেতে চাই, আমি যেতে চাই বাইনারিতে, তার মানে ভাগ করব হচ্ছে 2 দিয়ে। তো 57কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, একটু ক্যালকুলেটরটা নিয়ে নিই। 57কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, যে আমার এখানে আছে হচ্ছে 5-7, 57, এটাকে আমি ভাগ করলাম কত দিয়ে? 2 দিয়ে। তাহলে কত হইল ফলাফল? এখানে আসলো 28, ঠিক না? এখানে কত আসলো? 28। আর দেখো, একটা আসলো 28, আরেকটা জিনিস আসছে, একটা ভগ্নাংশ আসছে। বাবা একটু সাউন্ডটা কমায় দাও, আমার কথাই আমি শুনি। আর এইখানে যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটাকে যদি আমি, যেমন ভগ্নাংশ আস্তে আস্তে 0.5, এইটাকে যদি আমি গুণ করি হচ্ছে যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা দিয়ে, তাহলে আমার ফলাফল যেটা আসবে সেটা হচ্ছে আমার ভাগশেষ। তার মানে যে ভগ্নাংশ জিনিসটা আসবে, এই ভগ্নাংশটাকে যদি আমি যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা দিয়ে গুণ করে ফেলি শুধু ভগ্নাংশটাকে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি ভাগশেষ। তাহলে এটার ভাগশেষটা কত? 1। তাহলে এটা হচ্ছে কি ভাগফল। আর এই অংশটা কি ভাগশেষ। তো সিম্পল, আমি ভাগফল বের করে ফেললাম, ভাগশেষ বের করে। এখন এই যে ভাগফল যেটা তুমি পাইছো 28, তুমি ভাগফল পাইছো, এটাকে তুমি একটু নিচে নামায় নিয়ে আসো। আবার এটাকে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে ফলাফল কত পাইলা? 14। 28 দুগুণে 14, আর ভাগশেষ কোনো কিছু থাকবে না। এই 14কে আমি এখানে নিয়ে আসলাম, সরি, এখানে আমি 14কে নিয়ে আসলাম। এই 14কে আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হইল? 7
এটারও কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু 7কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফল হবে 3 দুগুণে 6। তাহলে 1 থাকলো ভাগশেষ। এখন আবার এই 3কে আমি নিচে নামায় নিয়ে আসলাম, এটারে ভাগ দিলাম 2 দিয়ে। তো 2 রে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 2 একে 2, ভাগশেষ থাকবে 1। এখনই ভাগফল পাইলাম হইতেছে কি 1। 1কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে ঘটনাটা কি হবে? যে 1কে আমি ভাগ করতেছি হচ্ছে 2 দিয়ে, তো যাবে না তো। তাহলে 2 0 0, তাহলে বিয়োগ করলে এখানে হচ্ছে 1। তার মানে ভাগফল হচ্ছে এইটা আর ভাগশেষ হচ্ছে এইটা। তাহলে ভাগফল হচ্ছে কত? 0 আর ভাগশেষ হচ্ছে 1। যখন নাকি ভাগফলের ঘরে 0 চলে আসবে তার মানে আমার অঙ্ক করা শেষ। এই জায়গায় অঙ্ক করাটা শেষ। আমি একটা কাজ করব, নিচ থেকে উপর পর্যন্ত একটা দাগ দিব। নিচ থেকে উপর পর্যন্ত আমি একটা দাগ দিলাম। এই নিচের অংশটাকে বলবো হচ্ছে আমি এম এস ডি, আর উপরটাকে বলবো হচ্ছে এল এস ডি। আমি একটু পরেই তোমাদেরকে বলতেছি যে কেন এম এস ডি আর কেন এল এস ডি। এটা রাফ করার জন্য করছিলাম, কেটে দিলাম। তো একটা অংশ গেল হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে, আরেকটা অংশ হবে হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। তো আমি এখানে লিখে রাখি ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে তো ভগ্নাংশের মধ্যে আছে হচ্ছে 0.75। এটাকে করব হচ্ছে গুণ। তো 0.75কে যদি আমি 2 দিয়ে গুণ করি, সাপোজ এখানে হচ্ছে আমার ক্যালকুলেটরটা আছে, যে আমি 0.75কে কেটে দিলাম, 0.75, এটাকে আমি গুণ করলাম কত দিয়ে? 2 দিয়ে। তাহলে আমার ফলাফল কত আসলো? 1.5। তাহলে আমি এখানে লিখে দিলাম হচ্ছে 1.5। এখন এই যে ভগ্নাংশের মধ্যে অংশটা আছে, পূর্ণাংশটা বাদ দাও, শুধু ভগ্নাংশের মধ্যে যে অংশটা আছে 0.5, এই অংশটাকে এখানে নিয়ে আসবো। তাহলে আমি এখানে আনলাম হচ্ছে 0.5কে, আবার 2 দিয়ে গুণ করলাম। তো 0.5কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এটার মান হবে হচ্ছে 1.0, কারণ দশমিকের পর আর কিছু থাকবে না। আর ভগ্নাংশের ঘরে 0 হলে এখানেও অঙ্কটা শেষ। এবং এটার ক্ষেত্রে আমি দাগ দিব হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত দিয়ে। আমি এখানে লিখলাম হচ্ছে এমএসডি আর নিচে লিখলাম হচ্ছে এলএসডি। তাহলে সুতরাং আমার ফলাফল কত আসলো? 57.75। এটা যদি একটা দশমিক সংখ্যা হয়ে থাকে তাহলে এটার মানটা হবে হচ্ছে এইভাবে। নিচ থেকে উপর পর্যন্ত ভাগশেষগুলো আমি দেখবো। তো প্রথমে কে আছে? প্রথমে আছে 1, তাহলে আমি এখানে লিখলাম 1। তারপরে আছে 1, লিখলাম 1। তারপরে আছে 1, লিখলাম 1। তারপরে 2টা শূন্য আছে, তো দিলাম 2টা শূন্য। তারপর আছে একটা 1, তো দিলাম একটা 1। এই হয়ে গেল আমার পূর্ণাংশের অংশ। রেডিক্স পয়েন্টটা দিলাম, উপর থেকে নিচ পর্যন্ত ওদেরকে নিয়ে আসবো যারা পূর্ণাংশ আছে। এই স্লটটা উপর থেকে নিচ পর্যন্ত কাদেরকে? পূর্ণাংশকে। প্রথমে আছে কে? 1 আছে, তো লিখলাম 1। তারপরে কে আছে? 1 আছে, তারপরে লিখলাম 1। এই যে আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করলাম, সে বাইনারিতে রূপান্তর হয়ে গেল। মোটামুটি কি আমরা একটা আইডিয়া পাইছি যে কিভাবে একটা দশমিক সংখ্যাকে অন্য পদ্ধতিতে রূপান্তর করা যায়? জি স্যার। মোটামুটি একটা আইডিয়া পাইছি। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার এমএসডি ব্যাপারটা কি আর এলএসডি ব্যাপারটা কি? তো এটাকে যদি আমরা ইয়া করি, একটু বড় করে লিখে দিই আমি, যে এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, বা সবচেয়ে দামি অঙ্ক। আর এলএসডি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। লিস্ট মানে হচ্ছে সবচেয়ে কম দামি অঙ্ক। তার মানে এমএসডি হচ্ছে সবচেয়ে দামি অঙ্ক আর এলএসডি হচ্ছে সবচেয়ে কম দামি অঙ্ক। অনেক সময় বইয়ের মধ্যে লেখা থাকে এল বি লেখা থাকে, যে এমএসবি, হ্যাঁ বি বলে অনেক সময়, বা এলএসবি। হ্যাঁ, বি কথাটার মানে হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট।
তো সবসময় তো বাইনারি ডিজিট হবে না। যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে না হয় বাইনারি ডিজিট হবে, মাঝে মধ্যে তো অক্টাল ডিজিট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বি চেয়ে ডি লিখলে মানে বাইনারির ক্ষেত্রেও কাজ করলো, অক্টালের ক্ষেত্রেও কাজ করলো। এই কারণে আমি ডিটা দিই আর কি বেশি। এখন মনে করো তোমাদেরকে ছোট্ট কিছু হোমওয়ার্ক দিয়ে রাখবো আর কি, আমি ছোট্ট কিছু হোমওয়ার্ক দিয়ে রাখবো, একটু দেখে রাখো তোমরা। এই হোমওয়ার্ক গুলো তোমরা একটু বাসায় করে রাখবা, করে আমাকে একটু পাঠিয়ে দিবা। এক নাম্বার হচ্ছে মনে করেন কতগুলো সংখ্যা লিখে রাখলাম, যে 68.85, এটা হচ্ছে সাপোজ একটা দশমিক সংখ্যা, অল্প দিব, 2টা কি 3টা দিব আর কি। 75.76, এটা একটা দশমিক সংখ্যা। কিংবা 3 নাম্বার দিলাম হচ্ছে 25.13, এটা একটা দশমিক সংখ্যা। এই সবাইকেই তোমাদেরকে বাইনারি, একবার বাইনারিতে নিতে হবে প্রত্যেকটাকেই, একবার অক্টালি নিতে হবে, এবং একবার হেক্সাতে নিতে হবে। এই কাজটা তোমাদের করতে হবে প্রত্যেকটাকেই। তার মানে টোটাল অঙ্ক হচ্ছে 9টা, যেগুলো নাকি তোমরা করে আমাকে দিয়ে দিবা। এখন সমস্যাটা হচ্ছে যে তুমি বলতে পারো যে স্যার অক্টালটা নিয়ে কিভাবে কাজ করবো, তো অক্টাল নিয়ে আমি একটা কাজ করে দেখাই দিই, এক একটা করে দেখাই দিই। যেমন এটাকে আমি অক্টাল করে ফেলি, এটাকে যদি আমি অক্টাল করতে চাই, এই সংখ্যাটাকে যদি আমি অক্টাল করতে, তোমার বাইনারি হেক্সান তোমরা নিজেরা করবা। তো এটাকে যদি অক্টাল করতে চাই তাহলে ওই যে প্রথম যে কথাটা লিখতে হবে পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের ক্ষেত্রে। যেমন এটা হচ্ছে 75, তো 75কে যদি অক্টাল করতে চাই তাহলে কত দিয়ে ভাগ করবো আমরা বলো তো? 75কে অক্টাল করতে চাইলে কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে। 8 দিয়ে ভাগ করব। তো 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? 8 এর নামটা গুনি, 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 7 আটা 56, 8 আটা 64, 8 9 72। তো 72 যদি হয় ভাগশেষ কত থাকলো? 3, ঠিক না? এখন এই যে 9 পাইলাম আমরা, 9কে আমরা এখানে নিয়ে আসলাম, আবার ভাগ করলাম 8 দিয়া। তো 8 দিয়া যদি ভাগ করি 9 রে, তাহলে 8 একে 8, আর ভাগশেষ থাকলো কত? 1। এখন এই 1 রে যদি আমরা 8 দিয়া ভাগ করি তাহলে ভাগশেষ ভাগফল হবে 0 আর ভাগশেষ হবে 1। কেন হবে? কারণ 1 রে আমি যদি 8 দিয়ে ভাগ করি তাহলে এখানে হয়ে যাবে 0, এখানে হয়ে যাবে 0, তাহলে ভাগশেষ 1 আর ভাগফল 0, ঠিক না? তো দিয়ে আমি কি করব? এটা টান দিব কিভাবে? নিচ থেকে উপর দিকে, আগের মতোই। দিয়ে আমি কি করব? এখানে লিখলাম হচ্ছে এমএসডি আর এখানে লিখলাম এলএসডি, তাহলে একটা অংশ আমার হয়ে গেল। এটা হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে আমার হয়ে গেল। আবার লেখ করতে হবে হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে আমি দিলাম ভগ্নাংশের ক্ষেত্রে। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমার কি আছে? 0.76, তাহলে ওকে আমার কি করতে হবে? গুণ করতে হবে 8 দিয়ে। তো ওকে যদি আমি 8 দিয়ে গুণ করি, তা আছে কে? 0.76, ওকে আমি গুণ করলাম হচ্ছে 8 দিয়ে, তাহলে আমার ফলাফল আসলো কত? 6.08। তাহলে 6 আমি এখানে বসায় ফেলাইলাম, এখানে আমি কত বসাইলাম? 6.08 বসাইলাম। এখন এই পাশে কত আসবে? 0.08 আসবে। তো 0.08 নিয়ে আসলাম, এটাকে আমি 8 দিয়ে গুণ করলাম। তো 8 8 64 হয়ে গেল, ক্যালকুলেটরটা হয়ে গেল। তাহলে আর 6 তাহলে 0.8 আমি পাইলাম। তো এটা যদি কাইটা ফেলাই 0.08, এটা আমি আবার গুণ করলাম হচ্ছে 8 দিয়ে, তাহলে আমার ফলাফল আসলো 0.64। আমি দিলাম এখানে 0.64। এখন এই ভগ্নাংশটাকে আমি আবার এখানে নিয়ে আসলাম 0.64, এটাকে এবার 8 দিয়ে গুণ করলাম, তাহলে 4 আটা 32 এর 2, হাতে আছে 3, 6 আটা 48, 49 50 51, তাহলে এটা হয়ে গেল 5 এ 1 51, মানে 5.12 হয়ে যাবে। আবার 0.12, ওকে আবার নিচে নিয়ে আসলাম, 8 দিয়ে গুণ করলাম, পুরো টানবা না কিন্তু, শুধু ভগ্নাংশটা। তো 8 দুগুণে 16, 6, হাতে আছে 1, 8 একে 8 আর একে 9,
মানে 0.96 হয়ে গেল। এখন কথা হইতেছে কতক্ষণ পর্যন্ত ভগ্নাংশ আনতে থাকবো আমরা, কারণ যতক্ষণ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত তো ভগ্নাংশটা গুণ করে যেতে হবে। তুমি 3 কি 4টা ঘর করার পরে যদি শূন্য না পাও তোমার আর দরকার নেই। তুমি কি করবে, এভাবে একটা টান দিবা, টান দিয়া এটা হচ্ছে এমএসডি আর এটা হচ্ছে এলএসডি। তাহলে সুতরাং এটার মানটা কত আসতেছে, 3-4 ঘর করবো, এর বেশি দরকার পড়বে না। যে 75.76 উনি একটা দশমিক মান। এটাকে যদি আমরা হেক্সাডেসিমাল করি তাহলে মানটা হচ্ছে কত, এই যে এখান থেকে আমরা ডিনোট করা শুরু করব। যে প্রথমে আছে 1, আমি লিখলাম 1, তারপরে আছে 1, আমি লিখলাম 1, তারপরে আছে 3, আমি লিখলাম 3, দিলাম রেডিক্স পয়েন্ট। এখান থেকে মানগুলো বসাইতে হবে। প্রথমে আছে 6, তো দিলাম 6, তারপরে আছে 0, তো দিলাম 0, তারপরে আছে 5, তো দিলাম 5, তারপরে আছে 0, তো দিলাম 0। কিন্তু এখানে কিন্তু গুণটা শেষ হয়নি, গুণটা আরো চলতে পারতো, এই কারণে কয়েকটা ফোঁটা দিয়ে তারপরে তুমি এখানে 8 লিখে দিলে। তারপর দশমিক থেকে আমি কিসে কনভার্ট করলাম, অক্টালে কনভার্ট করলাম। এখন দেখো মাঝে মধ্যে আমাদের যেটা করা লাগে হেক্সাডেসিমালও তো করা লাগবে, তো উনাকে আমি একটা হেক্সাডেসিমাল করব। এক্ষেত্রে আমার মানটা কত আছে, মানটা আছে হচ্ছে 25.13। তো 25.13 কে আমি মনে করো 25.13, তাহলে আমি লিখলাম যে 25.13। উনি একটা দশমিক সংখ্যা, তো উনাকে আমি কি বানাইতে চাই, হেক্সাডেসিমাল বানাইতে চাই। তো সেই ক্ষেত্রে আমার কাজটা কি হবে, একই কাজ, পূর্ণাংশের ক্ষেত্রে। তো মনে করো আমার এখানে আছে হচ্ছে 25, তো ভাগ করবো আমি 16 দিয়ে। তাহলে 25 একে 16 একে 16 আর ভাগশেষ কত, 16 এটা হচ্ছে 4 আর 9 না, 9 না, তো ভাগশেষ হয়ে গেল 9। এখানে 1 দিলাম, ভাগ করলাম 16 রে, তাহলে এটা হবে হচ্ছে 0, আর এখানে আসলো হচ্ছে 1। সিম্পল, ও শেষ হয়ে গেছে, বেশি ছোট হয়ে গেছে। তো সরি, এটা হবে নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপর দিকে। তো নিচ থেকে উপর দিকে হইলে এটা হচ্ছে এমএসডি আর এটা হচ্ছে এলএসডি। খুব সিম্পল একটা জিনিস। আবার ভগ্নাংশের ক্ষেত্রে তো ভগ্নাংশের ক্ষেত্রে মনে করো 0.13, এটাকে গুণ করবো হচ্ছে আমি 16 দিয়ে। 0.13 কে যদি ইয়ে দিয়ে গুণ করি, 0.13 এটাকে গুণ করলাম হচ্ছে 16 দিয়ে, তাহলে 2.08 মান হয়ে গেল 2.08। এখন এই শূন্য ইয়াটাকে নিয়ে আসলাম 0.08, এটাকে আবার আমি 16 দিয়ে গুণ করলাম, কারণ এই ভগ্নাংশটাকে আনতে হবে আবার। তো এটা যখন আনলাম তাহলে কত আসলো জানি এখানে 0. আচ্ছা কেটে দিই, এটা 0.08, এটার আমি গুণ করলাম হচ্ছে 16 দিয়া, তাহলে 1.28। তো 1.28, তাহলে এটা আবার আনলাম 0. একটা ইয়া জিনিস চাচ্ছিলাম আর কি আমি, আইসানিক, হ্যাঁ, তারপরে মানে যে কেন বারবার করতেছেন একটা জিনিস দেখাইতে যেতেছিলাম, সেই জিনিসটা আসে কিনা দেখতেছি। তারপর মনে করো দশমিক 0. সরি 2.8 এখানে আসছে, 2.8 আমি গুণ করলাম হচ্ছে 16 দিয়া, 4.48 আসলো। তাহলে এটা মান লিখলাম হইতেছে গিয়া 4.48। আবার এখানে নিয়ে আসলাম 0.48 কে, এটাকে গুণ করলাম হচ্ছে 16 দিয়া। তো 4.48 রে 0.48 রে 16 দিয়ে গুণ করতে হবে, তো 0.48 গুণ হইতেছে 16, তো 7.68 কত হইছে, 7.68 নাকি ভুল লিখলাম, হ্যাঁ 7.68। তো এখানে আবার আমি কি করলাম 0.68। তুমি বলবো যে 4 ঘরের পরে আর স্যার করতেছেন কেন, আমি একটা জিনিস দেখার জন্য করতেছি যে মানটা একটু একটু ইয়া হয় কিনা। তাহলে একটা জিনিস আছে, ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা এখানে চলে আসতো। দশমিক 4 ঘর পরে কিন্তু বন্ধ করে দিতে পারো তুমি, কোনো সমস্যা নেই। 6-8 গুণ মনে করো 16 দিলাম, দেখ এখানে চলে আসছে কত, তো 10.88 এখানে চলে আসছে 10.88।
8 8 এই জিনিসটার জন্য আমি আটকাইছিলাম। তো 5 ঘর করার পর আমি দেখলাম যে আর শূন্য হইতেছে না ভগ্নাংশের মধ্যে, বন্ধ করে দিই। তো বন্ধ করে দিলাম। তো এটারে লিখলাম হচ্ছে এমএসডি আর এটারে লিখলাম হচ্ছে এলএসডি। তো লেখার পরে তাহলে সুতরাং কত হচ্ছে 25.13। এটাকে, এটা যে দশমিক মান, এটাকে যদি আমরা অক্টাল করি তাহলে মানটা কত হয়? যে এখানে 1 আছে প্রথমে, তো লিখলাম 1। এখানে 9 আছে, লিখলাম 9, একটা দশমিক চিহ্ন দিলাম। তো এটা তো এখান থেকে যাবে, ঠিক না? তো এখানে 2 আছে, লিখলাম 2। তারপরে 1 আছে, লিখলাম 1। 4 আছে, লিখলাম 4। 7 আছে, লিখলাম 7। কিন্তু এখানে আছে 10, তুমি কিন্তু 10 লিখবা না, কারণ আমরা হেক্সাডেসিমাল লিখতে জানি কি, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। যখন এরকম 2 ডিজিটের কোনো কিছু তুমি পাবা, এটা ভগ্নাংশ হইতে পারে, এই জায়গার মধ্যেও আসতে পারে। এই জায়গায় যদি মনে করো বাই এনি চান্স কোনো কারণে ভাগশেষ 11 আসছে, তার মানে তুমি 11 লিখবা না, তুমি লিখবা হচ্ছে বি। এখানে যদি 11 কোনো কারণে আসে, হ্যাঁ, এই জায়গায় 11 10 এরকম যদি 2 ডিজিটের কিছু আসে, তাহলে সেটা সমপরিমাণ যেটা থাকবে সেটা লিখবা। এখানে 10 আসছে, তার মানে তুমি লিখবা হচ্ছে 10 এর বিকল্প কত, এ। 10 এর ইয়াতে এ, কিন্তু আমাদের গুণ কিন্তু শেষ হয় নাই, তার মানে এখানে শূন্য আসে নাই, তার মানে হচ্ছে কয়েকটা ডট ডট দিয়ে আমরা 16 তে কনভার্ট করে দিয়েছি। এখন আমাকে বলো যে কিভাবে একটা দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমাল করতে হবে, এই বিষয়ের নিয়মটা নিয়ে তোমাদের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। পারবা? এগুলো তো তোমরা মানে আগেও পারতা নাকি? এগুলা কি আগেও পারতা না তোমরা? জি স্যার। এগুলা, তো এগুলো তো তোমরা আগেও পারতা, তো এগুলো নিয়ে খুব একটা তোমাদের প্রবলেম হওয়ার কথা না। প্রবলেম হওয়ার কথা? না স্যার, আমাদের ওই ডিজিটাল যে গেট গুলো আছে না, ওইগুলোতে একটু আছে সমস্যা। আর হ্যাঁ, ওই কম্পোনেন্টের যে আছে না, ওইগুলোতে, এখানে স্যার একটু, রূপান্তরের গুলোতে কোনো সমস্যা নেই, এগুলা আচ্ছা পারবো। আচ্ছা, এগুলা তোমরা পারবা। আপনি আপনি হ্যাঁ, এগুলা একটু তাড়াতাড়ি করে দেখাই ফেললেও চলবে, তো সমস্যা হবে না। এগুলা সমস্যা হবে না। আচ্ছা, তারপরে আমরা একটু, আমার ধরে নিলাম যে তোমরা কিছু আমাকে, ইয়া, তোমরা যে কাজটা করতে জি পারো, স্যার। আমাকে কিছু বইয়ের মধ্যে যে প্রশ্ন আছে না, বিভিন্ন রূপান্তরের, বিভিন্ন পদ্ধতির মধ্যে জি স্যার। রূপান্তরের কিছু অঙ্ক করে, হ্যাঁ, আমাকে একটু জি মেসেঞ্জারে স্যার। দিও। হ্যাঁ, তাহলে আমি একটা আইডিয়া করতে পারবো যে তোমাদের কোনো জায়গায় প্রবলেম আছে কিনা, বুঝছো? আচ্ছা আচ্ছা, এক্সারসাইজের ঠিক মধ্যে আছে আছে। না কিছু, আচ্ছা আমাকে পাঠাইও, তাহলে আমি একটা কাজ করি, 2 এর পরিপূরকে চলে যাই, বা টুস আচ্ছা স্যার, ঠিক কমপ্লিমেন্ট আছে। যেটা, সেটা চলে যাই আমরা। যেমন মনে করো একটা আচ্ছা জিনিস আছে হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্ন যুক্ত সংখ্যা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। কোনগুলা বলে, একটা জিনিস মনে রাখবা, চিহ্নযুক্ত সংখ্যার জন্য পজিটিভ প্লাস মানে হচ্ছে ধনাত্মক, ঠিক না? এইটার জন্য মনে রাখবা হচ্ছে 0, আর মাইনাসের জন্য মনে রাখবা হচ্ছে 1। এই কথাটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। প্লাসের জন্য 0 আর মাইনাসের জন্য 1। এখন এই চিহ্নযুক্ত সংখ্যার জন্য আমরা 3টা গঠন ব্যবহার করি। কয়টা গঠন? 3টা। 1 নাম্বার গঠনকে আমরা বলি হচ্ছে প্রকৃত মান গঠন। একটাকে বলি হচ্ছে আমরা একের পরিপূরক গঠন। আর 3 নাম্বার হচ্ছে 2 এর পরিপূরক গঠন। এই 3টা গঠন আছে, একটু মনে রাখতে হবে। এখন আরেকটা জিনিস মনে রাখবা যে প্রকৃত মান গঠন হচ্ছে শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য, আর ঋণাত্মক সংখ্যার জন্য হচ্ছে 2 এর পরিপূরক গঠন। যখনই কোনো ঋণাত্মক সংখ্যা পাবো, তখন এটার গঠন হয়ে যাবে কি, 2 এর পরিপূরক গঠন হয়ে যাবে। যেহেতু বিষয়গুলো সম্পর্কে তোমাদের আগে থেকে একটু ধারণা আছে, এই কারণে আমি একটু ফাস্ট দেখাচ্ছি, হ্যাঁ, বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না আমি। একটা জিনিস মনে রাখবা, প্রকৃত মানের জন্য হচ্ছে ধনাত্মক, আর 2 এর পরিপূরকের জন্য হচ্ছে ঋণাত্মক। তো মূলত কি করি আমরা, চিহ্নযুক্ত সংখ্যাগুলো দিয়ে কি করি, পার্থক্য বের করি, ঠিক না? জি স্যার। পার্থক্য বের করি বা বিয়োগ করি, ঠিক না? 2 এর পরিপূরক দিয়ে বিয়োগ করি কিংবা পার্থক্য বের করি, এই কাজগুলো করি, ঠিক না? এই জি কাজগুলো স্যার। আমরা করি।
তো এই কাজগুলো যেহেতু করি, তা আমরা শুরুতে একবার একটু ইয়া করে ফেলতেছি আর কি, তোমাদের সাথে একবারে বিস্তারিত যাচ্ছি না আর কি আমি, হ্যাঁ। স্যার এইটার আমরা বিস্তারিত একটু জান, কারণ স্যার এটা যতবারই করি আমি ভুলা যাই, প্যাস লাগে। যতবারই করো এতবারই প্যাস লাগে। আচ্ছা কোনো সমস্যা নাই, তুমি দেখো জি এখন স্যার, দেখলে আমি এটা অনেকবার করছি কিন্তু তাও মনে থাকে না। এখন দেখবা মনে থাকবে। মনে করো একটা সংখ্যা আছে, এটা হচ্ছে 27। এখান থেকে আমি 13 বিয়োগ করতেছি। শর্টকাট, ঠান্ডা মাথায় দেখবা। দুইটা সংখ্যা নিলাম, 13 থেকে 27 থেকে কত বিয়োগ করব? 13 13। বিয়োগ করব। আচ্ছা আমাকে বলো তো কোনটা ধনাত্মক আর কোনটা ঋণাত্মক? স্যার 13। 13 কি ঋণাত্মক না ধনাত্মক? ঋণাত্মক। 13 হচ্ছে ঋণাত্মক। 13 হচ্ছে ঋণাত্মক। আর 27 হচ্ছে কি? ধনাত্মক। ধনাত্মক। আচ্ছা ধনাত্মকের জন্য যেন আমি কি মনে রাখতে বলছিলাম? আর ঋণাত্মকের জন্য 1 মনে রাখতে বলছিলাম। মনে থাকবে ততটুকু কথা? জি স্যার। যখনই এই ধরনের একটা অঙ্ক করবা, তোমার প্রথম কাজ হচ্ছে খাতার মধ্যে এইভাবে লেখা 1 2 4 8 16। খেয়াল করছো? 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, 32 এর দ্বিগুণ কত? 64। 64। দিয়ে লিখবা এখানে প্লাস অথবা মাইনাস দিয়ে নিচে সুন্দর করে একটা দাগ দিবা। এতটুকু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা এখন এই দুইটা সংখ্যার মধ্যে তুমি খুঁজে বের করবা ঋণাত্মক সংখ্যা কোনটা। কোনটা যেন ঋণাত্মক? -13, ঠিক না? তাহলে আমি এখানে লিখবো জি হচ্ছে স্যার। -13 10 এর প্রকৃত মান গঠন। প্রথম কাজে কি? প্রকৃত মান গঠন দিয়ে একটা টান দিলাম। মাইনাস মানে জানি কত? 1 না কত? 1 না 0? মাইনাস মানে কি? 1। এটা বরাবর লিখলাম 1। এখন দেখো কোনটা উপরের কোনটা কোনটা মিলা 13 হয়? 8 8 4 1। 8 4 1। আর বাকি ঘরগুলাতে কি হবে বরাবর? এটা হচ্ছে -13 প্রকৃত মান গঠন, ঠিক না? এখন একটা কথা কিন্তু আমরা সবাই জানি, আবার একটু লাইনে থাকো। জি আসসালামু আলাইকুম স্যার। মেসেঞ্জার আমার ইয়াতে পাচ্ছেন না, মেসেঞ্জারে পাচ্ছেন না? আচ্ছা স্যার তাহলে আচ্ছা আচ্ছা স্যার আমি একটু পরে দিতেছি, একটু পড়াইতেছি তো স্যার, পড়াই আমি দিতেছি স্যার। আহ, আহ, আচ্ছা। হ্যাঁ এতটুকু পর্যন্ত বোঝা গেছে তো না? এখন দেখো যে নেগেটিভ সংখ্যা কিন্তু কখনো প্রকৃত মানে থাকতে পারবে না। কেন থাকতে 10 মিনিটের মধ্যে কিন্তু আমরা আমাদেরকে বের করে দিবে, কথা বলছো নি? 10 মিনিটের মধ্যে বের করে দিবে আমাদের। তার মানে আমরা আবার কানেক্ট হবো আর কি, অসুবিধা নেই। মনে আছে আমি যে কি বলছিলাম? নেগেটিভ সংখ্যা কি হবে? 2 এর পরিপূরক হবে। তার মানে এখন এই যে চিহ্ন বিটটা আছে না, এইটা থাকবে অপরিবর্তিত। আর বাকি সবগুলাকে আমরা উল্টায় ফেলবো। 0 হইলে হয়ে যাবে 1, আর 1 থাকলে হয়ে যাবে 0। স্যার বলেন, স্যার বুঝতেছেন? চিহ্ন বিটটা অপরিবর্তিত থাকবে, বাকি সবগুলা উল্টায় যাবে। 0 হলে 1 হবে আর 1 হলে 0 হবে। এখন যে গঠনটা আমরা পাইলাম এটার নাম হচ্ছে 1 এর পরিপূরক গঠন। আমরা কিন্তু -13তেই আছি। তার মানে চিহ্ন বিট অপরিবর্তিত থাকবে, বাকি সবগুলা উল্টায়া যাবে। এখন এই 1 এর পরিপূরকের সাথে আমরা একটা 1 যোগ করব। আমরা কি বাইনারি যোগ পারি? আমরা কি বাইনারি যোগ পারি? জি স্যার। ফাইন। তাহলে শুধুমাত্র এতটুকু জায়গার মধ্যে এই লাইনটা আর এই লাইনটার মধ্যে আমরা বাইনারি মানে 1 এর পরিপূরক গঠনের সাথে একটা 1 যোগ করতে হবে।
তো 0 আর 1 যোগ করলে কত হয়? 1 1। হাতে কিছু থাকে? জি না। না। তাহলে এই 1 এর 1 বসায় দিলাম, এই 0 এর 0 বসায় দিলাম, এই 0 এর 0 বসায় দিলাম, এই 1 এর 1 বসায় দিলাম, এই 1 এর 1 বসায় দিলাম, এই 1 এর 1 বসায় দিলাম এবং এই 1 এর 1 বসায় দিলাম। এখন যে গঠনটা আমরা পাইলাম এটার নাম হচ্ছে 2 এর পরিপূরক গঠন। এতটুকু পর্যন্ত কি বুঝতে কোনো সমস্যা আছে? কোনো লাইনে কোনো প্রবলেম আছে কিনা বলো কেউ? জি এই না পর্যন্ত এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? জি না স্যার। না এখন স্যার। দেখেন ঋণাত্মক সংখ্যার কাজ তো শেষ। কার কাজ শুরু হইব এখন? ধনাত্মক সংখ্যার। ধনাত্মক সংখ্যাটার নাম কি? প্লাস 27 10। এর কি? প্রকৃত মান গঠন। আচ্ছা, প্লাস মানে কি? 0। আর 27 হবে কোনটা কোনটা মিলাইলে দেখো তো। 16 আর 8 কত? 24। ঠিক না? 25 26 আর 1 হচ্ছে 27। আর বাকি ঘরগুলোতে আমি কি দিয়ে দিলাম বরাবর? 0 দিয়ে দিলাম। সুন্দর করে একটা টান দিব। এখন শুধুমাত্র এই দুইটা লাইন আমরা যোগ করব। ঠান্ডা মাথায় বুঝো। এই দুইটা লাইন কি করব আমরা? যোগ করব। 1 আর 1 যোগ করলে আমার যোগটাও হেল্প করো আমাকে। 1 আর 1 যোগ করলে কত হয়? এক আর 1 যোগ করলে কত হবে? আমি কারো কথাই শুনতে পাচ্ছি না, বলো। 1 আর 1 যোগ করলে হচ্ছে 10। 2 2 থেকে 2 বাদ দিলে 0। হাতে আছে 1 ঠিক আছে? তাহলে 3টা 1 হইলো, 3টা 1 3, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1। হাতে আছে 1। 1 আর 0 যোগ করলে কত হয়? 1। 1 হাতে নাই কিছু, তাহলে 1 আর 0 যোগ করলে 1। হাতে নাই কিছু। 1 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0। হাতে থাকে 1। তাহলে এখানে আবার দুইটা 1 হয়ে গেছে। তাহলে 1 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0। হাতে আছে 1। আবার এখানে দুইটা 1 হয়ে গেছে। 1 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0। হাতে আছে 1। তার মানে এখানে 2 হয়ে গেছে। 2 থেকে 2 বাদ দিলে 0। হাতে আছে 1। 1 এর নিচের কিছু নেই, তার মানে এখানে 1 বসাই দিলাম। এখান থেকে গুনবা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ঠিক এই প্লাস অথবা মাইনাস বরাবর যেই চিহ্নটা থাকবে, যে ঘরটা থাকবে, এটা হচ্ছে চিহ্ন বিট। এটা হচ্ছে চিহ্ন বিট। আর যিনি নাকি একেবারে 9 নাম্বার ঘরে চলে গেছে, মানে চিহ্ন বিট ছাড়াই চলে গেছে, উনি হচ্ছেন ক্যারি। তাহলে এখানে চিহ্ন বিট কি? 0। চিহ্ন বিট কি? তাহলে সুতরাং 27 10 বিয়োগ 13 10 ইকুয়াল টু, এই 0 মানে কত? প্লাস। 0 মানে কি? প্লাস না? যেহেতু চিহ্ন বিট এসে আছে। বাকি যে মানগুলো আছে, কয়টা 0 আছে? 3টা 0 আছে, একটা 2টা 3টা 0 আছে, 3টা 1 আছে। তো লিখলাম 3টা 1 আর লাস্টে একটা 0 আছে। উনি হচ্ছেন বাইনারি রূপ। এখন দেখো কার কার নিচে 1 আছে? 2 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 8 এর নিচে 1 আছে। আর কারো নিচে 1 আছে? নাই। তাহলে 8 আর 4 কত? 8 আর 4 কত? 12। আর 2 এ কত? 14। তাহলে এই প্লাসের প্লাস আর এখানে হচ্ছে 14 10। আমাকে বলো তো 27 থেকে 13 বাদ দিলে কি 14 হয় না? জি স্যার। জি স্যার। আমি ভিডিওটা দিয়ে দিব, তোমাদের কাজ হচ্ছে এখান থেকে মিনিমাম 2-3টা অঙ্ক করা। 75 থেকে 12 বিয়োগ করবা 1 নাম্বার। 50 থেকে 25 বিয়োগ করবা। আর 3 নাম্বার হচ্ছে কত থেকে দিব? 84 থেকে 4 বিয়োগ করবা। এই 3টা তোমরা আমার এই নিয়মে হোমওয়ার্ক করে দিবা, পারবা না?
জি স্যার। তাহলে হোমওয়ার্ক কি কি রইলো? মানে এখানে কিছু সংখ্যা তিনটা পদ্ধতির, রূপান্তরের গুলা। হ্যাঁ রূপান্তরের গুলা সবগুলা নিয়মই তুমি করার চেষ্টা করবে, আমাকে একটু পাঠাবে যে স্যার আমি জি এইগুলা স্যার। পারি যাতে আমি বুঝতে পারি। আর এখান থেকে জি হচ্ছে স্যার, সবগুলা রূপান্তরের সবগুলা সবগুলা রূপান্তর, আর লাস্টের তিনটা। আর লাস্টের হচ্ছে এই হোমওয়ার্কটা, মানে এই তিনটা বিয়োগফল আচ্ছা একেবারে 75 থেকে 12 বিয়োগ করলে কত হবে বলো তো? মানে ফলাফলটাও লিখে ফেলি আর কি আমি। এটা হচ্ছে 3 6, এটার ফলাফল হবে 63, এটার ফলাফল হবে হচ্ছে 25, আর এটার ফলাফল হবে 25, হচ্ছে 20, 80। 80। এই সবগুলা জিনিস আমাকে একটু কালকের মধ্যে পাঠিয়ে দিবা বাবা, পারবা না? জি স্যার। আমারে পড়ানোর দিন সকালবেলা পাঠাবা না, আগের দিন পাঠাবা, তাহলে আমি একটু দেখতে সুবিধা হয়, কথা বুঝছো? আচ্ছা স্যার, পিডিএফ করে পাঠাবো? হ্যাঁ পিডিএফ করে পাঠাও, সমস্যা নাই, পিডিএফ করে পাঠাও, ছবি আকারে পাঠাও, কিন্তু সিগন্যালে পাঠাও, বুঝছো? আমি এতে ওই হোয়াটসঅ্যাপটা ইয়া করে ফেলছি। আচ্ছা স্যার। ওকে, ভালো থেকো বাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।